ব্রেকিং নিউজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের বাড়িতে আগুন। গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়ক সার্জিস আলমের বাড়িতে আগুন। এখানে কিন্তু ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর চেষ্টা করতেছে অনেকে, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ দেখতেছেন যে আমরা আগুন নিভাচ্ছি। বিশেষ করে আমরা 15-17 মিনিটের সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে লালবাগ ফায়ার স্টেশনকে মুভ করানো হয়। কিন্তু আমরা সবাই জানি যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে। চরম বিরোধ দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে। এইখানে দেখুন তাদের নিজেদের মধ্যে কি সংঘর্ষ হচ্ছে এবং এইখানেই কিন্তু সার্জিস এবং হাসনাতের খুবই খারাপ অবস্থা হয়। তাই এই দল গঠন করে তারা যে বিপদের মুখে পড়েছে আপনারা দেখতে পারবেন। এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে সার্জিস হাসনাতের খুবই খারাপ অবস্থা। সাধারণ মানুষরা কেঁপেছে সরকারের উপর। আবারও দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সরকারও ভয়ঙ্কর পদক্ষেপ নেন, রাজপথে লাশের বন্যা বইছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা ছাত্রদল নয়, সমন্বয়কদের গণধোলাই দিয়েছে তাদের একটি গ্রুপ। প্রথমত ছাত্রলীগ ও ছাত্রদলের ওপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন ছাত্রদের যে দল, সেই দলে কে নেতা হবেন কে হবেন না, এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে। নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, এমন খবর গণমাধ্যমে। সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে। কি সেই ষড়যন্ত্র? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে। উস্তাদের মাই শেষ রাইতে, উস্তাদ শেষ রাইতের খেলাটা কেটে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই সুযোগ করে দিতেছে। আপনারা জনগণ রেডি হন, ভাবছেন তো? দেখছেন বুদ্ধির খেলা কেমনে ফাটাইতে হয়, কেমনে আটকাইতে হয়, এই বলে উস্তাদের মাই শেষ রাইতে। হ্যাঁ, ঠিক দেখা মতো খেলা দিতে। গোড়াতে গন্ডগোল লেগে গেছে, বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠনের কথা। গত কয়েক সপ্তাহ ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে, তার শীর্ষ পদ নিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। হঠাৎ করেই রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে সমন্বয়কদের মাঝে তুমুল সংঘর্ষ। কি করতে চাচ্ছে সারা দেশে? হঠাৎ করে কেন সংঘর্ষে তাদের মধ্যে? আর সর্বশেষ আপডেট কি? তো দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সারা দেশে যে চলমান যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলতে যাবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে বলছেন যে সবার বাড়ি ঘরে আগুন ধরানো যাবে না, কাউকে মারা যাবে না, নাম মেরে সবাইকে বোঝাতে হবে যে আপনারা ভুল করেছেন, আওয়ামী লীগের লোকজনকে নিজেদের দলে আনতে হবে। অর্থাৎ ছাত্ররা নিজেদের দলে আওয়ামী লীগের লোকজনকে আনবেন, সেরকম পরামর্শ প্রধান উপদেষ্টার তরফ থেকে যখন দেয়া হয়েছে, তখন ছাত্রদের দল নিয়ে নতুন রকমের দ্বন্দ্ব তৈরি হয়েছে। ছাত্রদের দল নিয়ে নতুন দ্বন্দ্ব এত আলোচনা তৈরি করলো কারণ যখন আগামীকালকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি, সেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ হরতাল করছে, প্রথমবারের মতো ক্ষমতা থেকে যাওয়ার পরে প্রথমবারের মতো হরতাল ডেকেছে। সেই হরতাল নিয়ে এত আলোচনা হওয়ার কথা যে অন্য আলোচনা সব কিছু চাপা পড়ে যাওয়ার কথা, কিন্তু সেই আলোচনাগুলোকে পাশ কাটিয়ে ছাত্রদের দলের যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বে 2 ভাগ হয়ে যাচ্ছে তারা, সেই আলোচনাটা সামনে এসেছে। এবং দ্বন্দ্বে কে হবেন সদস্য সচিব? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা, তিনি 22 তারিখে পদত্যাগ করবেন সম্ভবত। 24 তারিখে নতুন দলের দায়িত্ব নেবেন, এরকমটা শোনা যাচ্ছে। নতুন দলের নাম এখনও তারা ঘোষণা করেনি, তবে শোনা যাচ্ছে জনশক্তিই হবে তাদের নতুন দলের নাম। নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নেবেন। সদস্য সচিব কে হবেন সেই দ্বন্দ্ব যখন চরমে উঠেছে,
এবং সেই দ্বন্দ্বের কারণে দল ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, দুটো দল তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। সেখানে সার্জিস আলম সুযোগ পাচ্ছেন না। সার্জিস আলম সুযোগ না পাওয়ার কারণে ওখানে দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে, দুই ভাগ হয়ে যেতে পারে এই দল। এবং আক্তার হোসেন শেষ পর্যন্ত নাগরিক কমিটির যিনি সদস্য সচিব, ডাকসুর সদস্য ছিলেন এর আগে, সেই আক্তার হোসেন তার কথা উঠে আসছে, যদিও তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, এর আগে সম্ভবত ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। লেবাস সব কিছু মিলিয়ে একটা ইসলামিক ভাব রয়েছে, সেটাকে আবার মনে করছেন যে সেই দায়িত্ব যদি তাকে দেয়া হয় তাহলে ছাত্রদের নতুন দলটাকে ইসলামী ছাত্র শিবির হিসেবে ট্রিট করা হবে কিনা, সেই আলোচনার মধ্যে তাকে নিয়ে নানা রকমের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যদিও সেটা কোনো কারণ হওয়ার কথা নয়, তারপরেও সেই দ্বিধাগুলো কাজ করছে। কিন্তু আক্তার হোসেনের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আলী হাসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক নাগরিক কমিটির, নাসিরউদ্দিন পাটোয়ারি সভাপতি আহ্বায়ক নাগরিক কমিটি, সার্জিস আলম প্রধান সংগঠক নাগরিক কমিটি, মাহবুবুল আলম মাহি মাহফুজ আলমের ভাই, যেটা আগের ভিডিওতে আমরা বলেছি যে এরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শেষ পর্যন্ত আক্তার হোসেন এবং সার্জিস আলমের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা চরমে উঠেছে। এবং সেই চরমে ওঠার কারণে শেষ পর্যন্ত যেটা হতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে, গুঞ্জন কতটা সত্য জানি না, যে আক্তার হোসেনই সদস্য সচিব হচ্ছেন এবং সার্জিস আলমকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য নাহিদ ইসলাম পদত্যাগ করছেন। এর আগে হাসান আরিফ মারা গেছেন, অর্থাৎ দুইজন উপদেষ্টার পদ শূন্য হচ্ছে। সেখানে সার্জিস আলমকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই দৃশ্যই কি আমরা দেখতে চলেছি? নতুন উপদেষ্টা সার্জিস আলম হচ্ছেন। সার্জিস আলম নানাভাবে বিতর্কিত একজন ব্যক্তি, নানাভাবে তিনি বিতর্কিত হয়েছেন। জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, বিতর্ক তার পিছু ছাড়ছে না। সার্জিস হাসনাতের বিরুদ্ধে বিতর্ক হচ্ছে, নতুন নতুন গাড়ি ব্যবহার করা, বিলাসবহুল জীবনযাপন করা, ফোনের মডেল চেঞ্জ করা, এই রকম ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে, তার বিয়ে সম্পর্কে তো আলোচনা হয়েছে, বিয়ে করেও একটা বিতর্কের জন্ম দিয়েছেন, টেলিভিশনের টক শোতে সেই সব উত্তরও তাকে দিতে হচ্ছে। এই নানা রকমের বিতর্কের মাঝে তাকে যদি উপদেষ্টা করা হয় তাহলে সরকারের ইমেজ বাড়বে নাকি কমবে, সেই আলোচনাটা কিন্তু হতেই পারে। সরকারের ইমেজ যদি কমে যায় তাহলে সরকারের সেই সিদ্ধান্ত নেয়ার কোনো কারণ থাকতে পারে কিনা, সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু শোনা যাচ্ছে যে ছাত্রদের দলের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এবং বিভেদের ফলে দুই দল গঠন হতে পারে, সেরকম অবস্থা তৈরি হয়েছে। এবং সেরকম অবস্থাকে ঠেকানোর জন্যই সার্জিস আলমকে উপদেষ্টা করার মতো সিদ্ধান্ত নিতে পারে এবং সরকারের তরফ থেকেই তাদের দ্বন্দ্ব নিরসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। খবরটা সত্য মিথ্যা সেটা সময়ই বলে দেবে। সেই সময়টা খুব বেশি দিন নয়, সেই সময়টা হয়তো এই মাসের মধ্যেই আমরা ব্যাপারগুলো একেবারে স্পষ্ট হয়ে যাব। ওইদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন, সেখানে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টা করা হচ্ছে, এরকম খবর গণমাধ্যম দিচ্ছে, সেরকমটা হতে যাচ্ছে। হাসান আরিফের দায়িত্ব শেষ পর্যন্ত একটা দায়িত্ব আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে, আর একটা দায়িত্ব প্রধান উপদেষ্টার দপ্তরে রাখা হয়েছে। সেই কারণেই এই শূন্যস্থানে অন্তত একজন নিয়োগের ব্যাপারটা ঘটতেই পারে, দুজন নিয়োগের ব্যাপারও ঘটতে পারে। তবে একজন নিয়োগ হলে সেটা সার্জিস আলমই হচ্ছেন কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। সব থেকে আলোচনার ব্যাপার এখন রাজনীতিতে হয়ে গেছে এটা। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই সার্জিস আলম তিনি কি সরকারের উপদেষ্টা হয়ে যাচ্ছেন? ছাত্র সমন্বয়ক থাকা অবস্থায় তার যে জীবনযাপনের যে মুড চেঞ্জ, যে বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা তার দিকে নানাভাবে, সম্পাদক পদ নিয়ে টানাপোড়েন,
মানবজমিনের এই রিপোর্টটি দেখে খুবই হতাশ হলাম এবং তার কিছু চিত্র যে এখনই যদি পদ পদবি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে এই অবস্থা হয় তাহলে সারা দেশে যে পরিস্থিতি তৈরি হবে এবং হয়েছে, দেখলাম যে সিরাজগঞ্জে রাস্তা অবরোধ, আরও অনেক জায়গায় গোলমাল টানাপোড়েন চলেছে এবং কেন্দ্রীয় অফিস পর্যন্ত সেটা বিস্তৃত হয়েছে। এখন কেন্দ্রীয় কমিটি হবে, নাহিদ ইসলাম প্রধান হবে, বাকি কে হবে সদস্য সচিব বা সেক্রেটারি, সেটি নিয়ে হয়তো একটা টানাপোড়েন চলছে। এখানে বলা হচ্ছে 24শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নাগরিকের নতুন দল। আসলে এই যে নতুন দলের আত্মপ্রকাশটা, এটা কি খুব মানে মানুষের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা আছে, মানুষের মধ্যে খুবই কি ডিমান্ড তৈরি হয়েছে? এটা মনে হচ্ছে না। আগের সেই 5ই আগস্টের তখনকার ছাত্র নেতৃত্ব সম্পর্কে যে ধরনের জোয়ার ছিল, জনজোয়ার বা গণজোয়ার বলি, এখন কিন্তু যথেষ্ট পরিমাণ ভাটা, তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। কয়েকটা ইস্যু তারা ফেল করেছে। বড় ইস্যু শহীদ মিনারে তারা যে সমাবেশ, সেই সমাবেশে কাঙ্ক্ষিত সমাবেশ ঘটেনি, জনসমাগম ঘটেনি। গাজীপুরে যে ঘটনা ঘটেছিল 5-6 তারিখ বা 7 তারিখে, যে আকম মোজাম্মেল হকের বাড়িতে যে হামলার ঘটনায়, যে পাল্টা হামলায়, তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা কর্মী আহত হন, একজন তো মারাই গেলেন পরে। তো ওই ঘটনার প্রতিবাদে পরদিন যে গাজীপুর মুক্ত করার নাম করে যে সমাবেশ হলো, খুবই পোর শোডাউন। গাজীপুরের হাজার হাজার মানুষ এখানে যোগ দেয়নি। এখন ছাত্ররা তাদের সাংগঠনিক শক্তি নিয়ে যতটুকু আসে, সেটা কত, 1000, 2000, 4000, 5000, এই তো। কিন্তু যেইভাবে যেই জোয়ার ছিল এক সময়, তাদের আহ্বানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছে, শেখ হাসিনার বিরুদ্ধে মরণপণ লড়াই করেছে, সেই অবস্থান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পিছিয়ে গেছে এবং একটা সন্দেহ, অবিশ্বাস, এটি অনেকটা সরকারি ধাঁচের একটা সংগঠন বা দল, তেমনই একটা পরিচিতি পেয়েছে। অর্থাৎ প্রশাসনের জোরে, ক্ষমতার জোরে চলতে চাইছে, এমন একটা পারসেপশন তৈরি হয়েছে। সেই কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন কি কমিটি করা হচ্ছে, সেই কমিটি নিয়ে টানাপোড়েন চলছে, পাল্টাপাল্টি চলছে। সেই ঘটনা যশোরে হয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে। এখানে রিপোর্টে বলা হচ্ছে দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে এক ধরনের অস্বস্তি নিয়ে, কারণ আহ্বায়ক চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে দোটানা পরিস্থিতি দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে, যারা সবাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা। তারা মনে করছেন শুরুতে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। মানুষ প্রতিদিনই কিন্তু লক্ষ্য করছে বিভিন্ন অঘটন বৈষম্যের নামে যেগুলি আসছে, ইউএনওকে অফিস করতে না দেওয়া, জজদের পদত্যাগ করা, কোথাও কোথাও হাসপাতালের তত্ত্বাবধায়কে রুম আটকে দেয়া, এই ঘটনাগুলি কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমি যেটা বললাম সেটা কিন্তু সত্য। অর্থাৎ যারা নতুন দল গঠন করছে, সেই রকম একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস কিন্তু এখন আর নেই। বরং যেটা হলো 5ই ফেব্রুয়ারি যে ঘটনা, 32 নম্বরের হামলা, 35টি জেলায় দাঙ্গা হাঙ্গামা, এর দায় কিন্তু বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির উপরে এসছে, যেটা মানুষ ভালোভাবে নেয়নি। সুতরাং এক ধরনের উগ্রতা তাদের মধ্যে লক্ষ্য করছে এবং এক ধরনের ভীতি মানুষের মধ্যে ছড়াচ্ছে যে এটা আবার কোন আযাব হয়ে তাদের উপর নাজেল হচ্ছে, এরকম একটি কিন্তু ধারণা তৈরি হচ্ছে। সুতরাং খুব কঠিন এই রাজনৈতিক দলকে খুব জনপ্রিয় করাটা। আমি জানি না কোন মডেলে এটা জনপ্রিয় হবে। কেউ বলছে কেজরিওয়াল মডেলে বা আরও এরকম ধরনের উত্থান ঘটেছে, কিন্তু তাদের ডেডিকেশন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে নৈর্ব্যক্তিক একটি অবস্থা, এখানে তো পদ পদবি, সুযোগ সুবিধা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে।
এখানে বলা হচ্ছে গতকাল রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে নাগরিক কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে 188 সদস্যের মধ্যে 110 জনের মতো উপস্থিত থাকলেও একটি অংশ বৈঠক বয়কট করে। তাদের দাবি জুলাই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডারদের বাদ দিয়ে দল গঠন করতে চাইছে একটি অংশ। পরিচিত মুখের দোহাই দিয়ে তারা একক আধিপত্য বাস্তবায়ন করতে চাইছেন। শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দলের সদস্য সচিব কে হবেন তা নিয়ে যুক্তিতর্ক শুরু হয় দুই পক্ষের মধ্যে। ছাত্রদের নতুন দলের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা। দলের দায়িত্ব নেওয়ার আগেই নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। নাহিদের বিষয়ে ঐক্যমত হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা। একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব। আরেক অংশ চাচ্ছেন আন্দোলনের নেপথ্যের অন্যতম মুখ আহসান জুনায়েদকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক এই সভাপতি বর্তমান নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এছাড়াও এই পদের দাবিদার আরো 2 জন হলেন আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। আক্তার ও জুনায়েদের মধ্য থেকে কেউ এই পদে না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে। আবার আক্তার জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটি অংশ রয়েছে নাগরিক কমিটিতে, যারা নাসিরকে এই পদে আনতে চান। যাই বোঝা যাচ্ছে যে নানান রকম নাম, এই নামগুলি খুব পরিচিত না, কিন্তু এইগুলি নিয়ে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা নতুন দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে, কেননা এই খবরাখবরগুলো গণমাধ্যমে কিন্তু ছাত্রদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল জামায়াত ইসলামের সুরে বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করছে। চমৎকার, ধন্যবাদ জানাই আমরা। রাজনীতির এটা একটা হিসাব, যেমন এখন কম্পিটিটিভ রাজনীতি চলছে, এখন একে অপরের বিরুদ্ধে বয়ান তৈরি করতে হবে, কিন্তু জনগণ কিন্তু তাত্ত্বিক বয়ান খায় না। আপনি বলবেন যে বিএনপি হচ্ছে নিউ লিবারেল পলিটিক্যাল পার্টি, নিউ লিবারেল সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি। এখন কি নিউ লিবারালিজম, কোনটা লিবারালিজম, আর কোনটা সেন্ট্রিস্ট, কোনটা সেন্টার রাইট, সেন্টার লেফট, এগুলো কি জনগণ বুঝবে? বুঝবে না। আপনি বলবেন যে জামাত ইসলামী রাইটিস্ট পলিটিক্যাল পার্টি, মধ্যমপন্থী নয়, এগুলো জনগণ বুঝবে? বুঝবে না। ছাত্ররা তারা সেন্টার রাইট রাজনীতি করবে, ধরে নিলাম, এগুলো জনগণ কিছু বুঝবে? এগুলো কেউ কিছু বুঝে না। আওয়ামী লীগ ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করে, ফ্রি মার্কেট ইকোনমিতে শিফট করেছে। এক সময় তারা সোশ্যালিজমের যে ইকোনমিক সিস্টেম, এগুলোর প্রতি তাদের আগ্রহ ছিল। সেখান থেকে আফটার 1991 তারা ফ্রি মার্কেট ইকোনমি, লেইসেস ফেয়ার, এগুলোতে এন্টার করেছে। জনগণ এইসব থিওরি কিছু বুঝে? এগুলো বুঝে। এর ঠিক তদ্রুপ যে 31 দফা, ওইসব হাবিজাবি জনগণ বোঝে না। কারো বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণের জন্য জনগণের হাতের কাছে চাক্ষুষ ফ্যাক্ট লাগে। বিএনপি ক্ষেত্রে এটা ঘটেছে। বিএনপি কি, বিএনপির ফিলোসফি কি, দর্শন কি, এইসব তাত্ত্বিক আলোচনা কেউ বুঝবে না। সহজ ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপি চাঁদাবাজি করছে, জনগণ চোখের সামনে দেখছে, শেষ ঘটনা এখানেই। অতএব বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে বিএনপির বিরোধী শক্তি যারা, তাদের প্রধান রাজনৈতিক বয়ান বিএনপি চাঁদাবাজি করছে। এতে বিএনপির নাম বলা লাগে না। সাপোজ লোকাল স্যাসরা নেতাদের কথা বাদ দিলাম, বিএনপির 3 জন কেন্দ্রীয় নেতা কোনো একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে, আমি উদাহরণ দিলাম, ইমাজিনারি। আপনি দূর থেকে বলবেন যে চাঁদাবাজ, দেখবেন লাফ দিয়ে উঠছে। মানে ওখানে বিএনপির 3 জন নেতা, চাঁদাবাজ বলবেন আপনি অন্যদিকে ফিরে, দেখবেন তারা লাফ দিয়ে উঠছে। এর মানে বিএনপি চাঁদাবাজ একথা বলতে হয় না।
চাঁদাবাজ বললেই জনগণ বুঝে যায়, বিএনপি বোঝে ওটা আমাদেরকে বলছে। প্রমাণ, মিজানুর রহমান আজারি বলছে যে আরেক দল খাওয়ার জন্য রেডি। বিএনপির নাম ভুলেও বলেনি। চাঁদাবাজের বিরুদ্ধে মিজানুর রহমান আজারি বলছে, বিএনপির নাম ভুলেও বলেনি, কিন্তু বিএনপি খেপে গেছে। ওইরকম চাঁদাবাজ বললেই এখন বিএনপি বুঝে মানুষ, আর এটাকে কাজে লাগাতে হবে। জামাত কিন্তু এটা কাজে লাগাচ্ছে। আমিরে জামাতের প্রত্যেকটা বক্তব্যে বিএনপির নাম নাই, কিন্তু চাঁদাবাজ শব্দটা আছে, যে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের রাজনীতি, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি আমরা হতে দিব না, জামাত চাঁদাবাজি করে না। বিএনপির নাম কিন্তু বলছে না। বিএনপির নামটা আমি তাফসির করে বলে দিচ্ছি। এটা হচ্ছে জামাতের রাজনীতি। ছাত্ররাও কিন্তু চালাক, তারাও এই পয়েন্টটাকেই বিএনপি বিরোধী বয়ান হিসেবে ব্যবহার করছে। বিএনপির নাম বলা লাগে না, কত সুন্দর একটা সুযোগ দেখেন বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করতে, যে বিএনপির নাম বলা লাগে না, কিন্তু চাঁদাবাজ বললেই হয়ে যায়। বিএনপি নিজেরাই এই সুযোগটা তৈরি করে দিয়েছে। চাঁদাবাজ আর বিএনপি এটা এখন এক সিনোনিমাস হয়ে গিয়েছে। যেমন ফেসিস্ট বললে আওয়ামী লীগ একথা বলার দরকার হয় না। ফেসিস্ট বলতে আওয়ামী লীগ কি বোঝায় বাংলাদেশে, ঠিক তদ্রুপ চাঁদাবাজ বলতে বিএনপি কি বোঝায়। চাঁদাবাজি সিন্ডিকেট আগে ছিল, এখনো আছে সার্জিস আলম, তাহলে এখনো আছে, এখনো কারা করছে? বিএনপি করছে। এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন এই বক্তব্যে বিএনপির লোকজন খেপবে। সার্জিস কিন্তু বিএনপির নাম বলেনি, যে চাঁদাবাজ সিন্ডিকেট আগে ছিল, এখনো আছে। এটাই হচ্ছে যে ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে, তারা বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করছে। এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো কাজে লাগাতে পারলে এটাই বিএনপির ব্যর্থতার কারণ হতে পারে, বিএনপির বিরুদ্ধে শক্তির বিজয়ের কারণ হতে পারে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এই বাংলাদেশ চাঁদাবাজি ছিল, চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট হচ্ছে। এগুলো বন্ধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সার্জিস আলম বলেন, সোনারগাঁওয়ের শিল্প নগরীর বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল তাই আছে। এখন যা ছিল আওয়ামী লীগ তো নাই, তাই আছে। কারা করছে? বিএনপি করছে। এটা বুঝতে কি পলিটিক্যাল সায়েন্টিস্টও দরকার? নেবার। বিভিন্ন জায়গায় দখলদারি যা ছিল তাই আছে। বিভিন্ন প্লট থেকে শুরু করে যত টাকার ভাগ বটরা হতো, এখন তার চেয়ে কম হয় না, বরং আরো বেশি হয়। মনে রাখতে হবে, অভ্যুত্থানের লড়াইয়ে 5-6 জুনে আমরা 500 জন রাজপথে ছিলাম না, কিন্তু 5 আগস্ট আমরা 5 কোটি মানুষ পুরো বাংলাদেশের রাজপথে নেমেছিল। এজন্য সময় দিতে হবে, সাহসিকতার সঙ্গে রাজপথে থাকতে হবে, মানে বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে সার্জিসের আহ্বান। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসে আসছে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। বিগত 16 বছর যে চর্চাগুলো ছিল, আমরা এখন আবার সে চর্চাগুলো নতুন করে দেখতে পাচ্ছি। স্পষ্ট কথা, যারা এসব চর্চাগুলো করে এসছে, এদের রক্তে সেই চর্চা একদম মিশে গেছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে নেতৃত্ব দিতে হবে যারা অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল। সার্জিস আলম বলেন, আমাদের লড়াই, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, আমাদের লড়াইয়ে খুনি হাসিনা নিজে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য পারলেও তার নেতাকর্মীদের নিয়ে যাননি। এক কথায় খুনি হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিস্যুর মতো ব্যবহার করছেন, রাইট? আর এখন এই মূর্খ পান্ডাগুলো এখনো হাসিনার কথা লাফায়। ওদের কপালে যে কি আছে, এক বুলডোজার দিয়ে তো মোটামুটি একটু ইঙ্গিত পেয়েছেন, সামনে আরো দেখবেন। তিনি বলেন, এখন অনেক রাজনীতি করছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে, এখন চেনার সময় হয়েছে। বিগত 15-16 বছরে কোন নেতাকে কাছে পেয়েছেন এবং কোন নেতাকে আত্মগোপনে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় সুবিধা আদায় করছেন, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন। 16 বছরে খুঁজে পাওয়া যায়নি, এখন এসব। আজকে ওমানে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বৈঠক করছেন, তখন বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে, এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন ছাত্রদের যে দল, সেই দলে কে নেতা হবেন, কে হবেন না, এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ, মারামারি শুরু হয়েছে। মারামারি বলতে
হাতাহাতি নয়, একে অপরের থেকে কিভাবে টপকানো যায়, ভোট হবে নাকি সিলেকশন হবে, সিলেকশন হলে আমি হব, আরেকজন বলছে না আমি হব, আরেকজন বলছে না আমি হব নেতা। নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, এমন খবর গণমাধ্যমেও এসেছে। কি খবর আসলো সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম ছাত্র সমন্বয়কদের দলের মধ্যে নেতা হওয়ার লড়াই শুরু হয়েছে এবং দ্বন্দ্ব শুরু হয়েছে, দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হচ্ছেন এটা নিশ্চিত, কিন্তু সদস্য সচিব কে হচ্ছেন সেই পদ নিয়ে শুরু হয়েছে এক ধরনের কামড়াকামড়ি। সেই কামড়াকামড়িতে এই মুহূর্তে এখন পর্যন্ত অন্তত 5 জন প্রতিদ্বন্দ্বীর নাম শোনা যাচ্ছে, যারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তারা প্রত্যেকেই সদস্য সচিব হতে চান এবং তাদের পক্ষে জনমত তারা তৈরি করছেন। বিভিন্ন জন আবার তাদের বিভিন্ন জনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ, তিনি একজনের পক্ষে সরাসরি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে তাকে নেতা মেনেই বৈষম্য বিরোধী আন্দোলনে এসেছিলাম। তিনি হচ্ছেন আক্তার হোসেন, বর্তমানে যে নাগরিক কমিটির সদস্য সচিব রয়েছেন, সেই আক্তার হোসেনের পক্ষে রীতিমতো ওপেন স্ট্যাটাস দিয়েছেন। এখন দ্বন্দ্ব শুরু হলো কাদের মধ্যে? অন্তত 5 জনের নাম শোনা যাচ্ছে, যে 5 জন সদস্য সচিব হওয়ার লড়াইয়ে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আক্রোশমূলক কথা বলছেন, কেউ ভোট চাচ্ছেন, কেউ সিলেকশন চাচ্ছেন। যাদের ভোট কম হবে তারা চাচ্ছেন সিলেকশন, আর যাদের ভোট বেশি হবে তারা ভোট চাচ্ছেন, এমন অবস্থা তৈরি হয়েছে। যাদের নাম শোনা যাচ্ছে সদস্য সচিব হিসেবে আসতে চান কিংবা আসতে পারেন, সেই 5 জন হলেন বর্তমান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এই 3 জন নাগরিক কমিটির এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা সার্জিস আলম, তার নামও রয়েছে এবং আরেকজনের নাম এই নেতৃত্বে না থাকলেও আরেকজনের নাম এসেছে। তিনি বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, তার নাম মাহবুবুল আলম মাহি। মাহবুবুল আলম মাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি এই পদে আসতে চান এমন খবরও শোনা যাচ্ছে এবং সেটা মাহফুজ আলমের কল্যাণে এই পদ দখল করতে চান এমন খবর রটেছে। এখন বিষয় হচ্ছে যে জনপ্রিয়তার দিক থেকে বলা হচ্ছে যে সব থেকে বেশি জনপ্রিয় আক্তার হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নূরের যে ডাকসু, সেই ডাকসুর সদস্য ছিলেন, ডাকসুর নেতা ছিলেন। তার এই বৈষম্য বিরোধী আন্দোলনে তার অনেক অবদান রয়েছে এমন ভাষ্য রয়েছে এবং সেই অবদানের কারণেই নাগরিক কমিটির তাকে সদস্য সচিব করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক করা হয়েছে, যদিও নাসির উদ্দিন পাটোয়ারি দল বদল করা লোক। এর আগে প্রথমে ছাত্র শিবির করতেন, তারপরে এবি পার্টি করতেন, এবি পার্টি ছেড়ে নাগরিক কমিটিতে তিনি এসেছেন, নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন। তার এই কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা কিছুটা কম এবং তিনি এই দৌড়ে খুব একটা যে এগিয়ে রয়েছেন সেটা বলা যাবে না। সার্জিস আলম, তিনি হঠাৎ করে পিছিয়ে পড়লেন কেন সেই আলোচনাও রয়েছে। সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ। তিনি যে সকল কথা মুখ দিয়ে বের করেন মনে হয় যে বোমা ছাড়ছেন এক একটা। তার শরীরের ওজনের চাইতে কথার ওজন বেশি বলে অনেকে মনে করেন। সেই সার্জিস আলম হঠাৎ করে পিছিয়ে পড়লেন কেন? নাহিদ ইসলাম যখন আহ্বায়ক হচ্ছেন তখন সার্জিস আলমেরই তো সদস্য সচিব হওয়ার জোর সম্ভাবনা থাকার কথা, অথবা হাসনাত আবদুল্লাহর সদস্য সচিব হওয়ার কথা।
হাসনাত আব্দুল্লাহর নামই নেই এই আলোচনায়। সার্জিস আলমের নাম রয়েছে, কিন্তু সার্জিস আলম সবার থেকে পিছিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে। সবার থেকে এগিয়ে রয়েছেন এমনটা শোনা যাচ্ছে আলী হাসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক নাগরিক কমিটির, তার নাম শোনা যাচ্ছে সবার থেকে এগিয়ে রয়েছেন। এরপরে আক্তার হোসেন, যিনি সদস্য সচিব নাগরিক কমিটির, তার নাম রয়েছে। 3 নম্বরে যার নাম রয়েছে তিনি মাহবুবুল আলম মাহি, মাহফুজ আবদুল্লাহর ভাই, উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহর ভাই, এবং ভাইয়ের কল্যাণে তিনি এই পদটা দখল করতে চান, এমনটাও আলোচনা রয়েছে। সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একটু পিছিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত সার্জিস আলম যদি মাইনাস হয়ে যান, তাহলে যে তার যে আধিপত্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে তার যে আধিপত্য, সেই আধিপত্য অনেকখানি কমবে। এর আগে জুলাই ফাউন্ডেশন থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেরকমটাই শোনা যায়। যদিও তিনি বলেছেন তিনি পদত্যাগ করেছেন, কিন্তু ভেতরের খবর হচ্ছে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ নতুন কাঠামোতে সেক্রেটারির কোনো পদই ছিল না, সেই কারণে তিনি সেখান থেকে সরে এসেছেন। এবং তাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে। বিতর্ক হাসনাত আবদুল্লাহকে নিয়েও রয়েছে, বিতর্ক নাহিদ ইসলামকে নিয়েও রয়েছে, অনেককে নিয়েই বিতর্ক রয়েছে। কিন্তু এই বিতর্কের মাঝেই তারা নতুন দল যখন গড়তে যাচ্ছেন, তখন নেতৃত্বের দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে। এই নেতৃত্বের দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করলো, তখন দল গঠনের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে দল গঠনের পরে তাদের নেতৃত্বের অবস্থা কি দাঁড়াবে, সেটা নিয়েও আশঙ্কা করছেন অনেকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দলের নামকরণ এখনো চূড়ান্ত হয়নি, যদিও শোনা যাচ্ছে জনশক্তিই হবে তাদের দলের নাম। 25 তারিখের মধ্যে দলের ঘোষণা আসতে পারে, 23 তারিখের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন, এরকম খবরই শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষা। দর্শক, আপনার কি মনে হয় হঠাৎ করে এই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব কেন তৈরি হলো, এবং এই নেতৃত্বের দ্বন্দ্ব তাদের নতুন যে দল, সেই দল তৈরিতে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা? ধন্যবাদ। যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।